যুক্তরাষ্ট্রের সাথে রীতিমতো গা শিউরে ওঠার মতো চুক্তি করে বিদায় নিয়েছে ইউনূস সরকার। নির্বাচনী ডামাডোলের মধ্যে গত ৯ ডিসেম্বর ইউনূস সরকার যা করেছে, অনেকে সেটাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গোলামি চুক্তি বলে আখ্যায়িত করেছেন। এই চুক্তি নিয়ে নানানজন নানা কথা বলছেন, কিন্তু প্রায় সবারই মত সর্বনাশা চুক্তি করে গেছে ইউনূস সরকার। রাজনৈতিক বিশ্লেষক রাজু নুরুল এই চুক্তির বিশ্লেষণে যা বলেছেন তার রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তিনি যা বলেছেন তার সারমর্ম করলে দাঁড়ায়, জাতীয় নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত তড়িঘড়ি এবং চরম গোপনীয়তার মধ্য দিয়ে যে বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, প্রথম দেখায় তাকে দুই দেশের স্বার্থ রক্ষার একটি সাধারণ চুক্তি মনে হতে পারে। কিন্তু চুক্তির ভেতরের ধারাগুলো বিশ্লেষণ করলে যে কারো মনে প্রশ্ন জাগতে বাধ্য যে নিজ দেশের প্রতি কতটা বিদ্বেষী বা অন্ধ স্বার্থপরতা কাজ করলে একটি সরকার এমন আত্মঘাতী চুক্তিতে সই করতে পারে। এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, কৃষি এবং পররাষ্ট্রনীতির উপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আইনি বন্দোবস্ত করা হয়েছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি কেবল একটি বাণিজ্যিক বোঝাপড়া তো নয়ই, উল্টো একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম অধিকার স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেওয়ার এক ভয়াবহ দলিল। বিশ্লেষকদের মতে চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ একদিকে যেমন বিশাল অঙ্কের রাজস্ব হারাবে, অন্যদিকে দেশীয় শিল্প পড়বে চরম হুমকিতে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আসা ৪,৫০০-এর বেশি পণ্যের উপর বাংলাদেশকে শুল্ক কমাতে হবে অথবা সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে হবে। এই পণ্যগুলোর তালিকায় রয়েছে কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সামগ্রী, ওষুধ, বিভিন্ন যন্ত্রপাতি, মাংস এবং চিজের মতো নিত্য ব্যবহার্য পণ্য। এর ফলে বাংলাদেশ তার বাজার যুক্তরাষ্ট্রের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেবে। কিন্তু বিনিময়ে বাংলাদেশ যে সুবিধা পাবে বলে প্রচার করা হচ্ছে তা পুরোপুরি শর্তযুক্ত এবং যুক্তরাষ্ট্রের মর্জি নির্ভর। অর্থাৎ আমরা আমাদের দরজা খুলে রাখলেও তারা তাদের দরজা খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মান নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থাগুলোর ক্ষমতা হারিয়েছে। চুক্তিতে স্পষ্ট বলা আছে, যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ এমন কোনো পরীক্ষা বা মানদণ্ড আরোপ করতে পারবে না যা তাদের বাণিজ্যে বাধা সৃষ্টি করে। এর অর্থ হলো আমেরিকা থেকে আসা খাদ্যপণ্যে যদি অতিরিক্ত রাসায়নিক থাকে বা তাদের দেয়া বীজ যদি বাংলাদেশের উর্বর ৩ ফসলি জমির জন্য ক্ষতিকর হয়, তবে বিএসটিআই বা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানগুলো কোনো ব্যবস্থাই নিতে পারবে না। এমনকি বিতর্কিত জেনেটিক্যালি মডিফাইড পণ্য কোনো পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু এলেও দেশের ওষুধ প্রশাসন বা মান নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নিধিরাম সর্দারের মতো চুপ করে চেয়ে থাকতে হবে, কারণ আমেরিকা যা মানদণ্ড নির্ধারণ করে দেবে বাংলাদেশকে সেটাই অন্ধের মতো মেনে নিতে হবে। চুক্তির ৫.১ নম্বর ধারাটি দেশীয় শিল্পের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের খনিজ সম্পদ উত্তোলন, অনুসন্ধান, পরিবহন ও বিতরণে সরাসরি অংশ নিতে পারে এবং দেশীয় বিনিয়োগকারী বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সমান সুযোগ তাদের দিতে হবে। বিশাল পুঁজি ও প্রযুক্তির অধিকারী মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় পেট্রো বাংলার মতো দেশীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একই কথা প্রযোজ্য বিকাশমান ওষুধ শিল্পের ক্ষেত্রেও। আমেরিকা থেকে যদি বিনা শুল্কে ওষুধ দেশে প্রবেশ করে এবং মার্কিন কোম্পানিগুলো এখানে এসে অবারিত সুবিধা নিয়ে ব্যবসা শুরু করে, তবে স্থানীয় ওষুধ কোম্পানিগুলো চরম অসম প্রতিযোগিতায় ধ্বংস হয়ে যাবে। আর চুক্তির শর্ত অনুযায়ী দেশীয় প্রতিষ্ঠান বিপদে পড়লে সরকার তাদের সুরক্ষায় কোনো ধরনের ভর্তুকি দিতে পারবে না। বাণিজ্য চুক্তির মোড়কে এই দলিলের মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বলয়ে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে বলে মত বিশ্লেষকদের। চুক্তিতে বলা আছে, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে
কোনো বাণিজ্য ব্যবস্থা নয়, বাংলাদেশকেও তার পরিপূরক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমেরিকা যদি চীনের কোনো প্রযুক্তি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও সেই দেশের কোম্পানিগুলোকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আর কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি বা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম স্বাধীনভাবে কিনতে পারবে না। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিকেও পঙ্গু করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ডেটা লোকালাইজেশন করতে পারবে না। ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবার উপর স্থানীয়ভাবে কোনো ট্যাক্স বসাতে পারবে না। যুক্তরাষ্ট্রের সাথে সাইবার নিরাপত্তা নীতি সমন্বয় করার অর্থ হল বাংলাদেশের নিজস্ব কোনো স্বাধীন পররাষ্ট্র নীতি বা প্রতিরক্ষা নীতি বলতে আর কিছুই অবশিষ্ট রইল না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে চুক্তিতে শ্রম অধিকার ও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও চরম বৈষম্য রাখা হয়েছে। চুক্তি মতে বাংলাদেশের শ্রম আইনকে বিশ্ব বাণিজ্য সংস্থা স্ট্যান্ডার্ডের বদলে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো হতে হবে। বাংলাদেশ যদি কোনো শর্ত পালনে সামান্যতম ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বাংলাদেশের পোশাকের উপর শুল্ক বাড়িয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং এক্ষেত্রে বাংলাদেশের কোনো আইনি প্রতিকার চাওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি চুক্তি অমান্য করে, তবে বাংলাদেশ কোনো নিরপেক্ষ সংস্থার দ্বারস্থ হতে পারবে না। মাত্র 32 পৃষ্ঠার এই চুক্তির 29টি ধারা ও 200টির বেশি উপধারায় এমন একটি শব্দও নেই যেখানে বাংলাদেশের জন্য নিশ্চিত কোনো লাভের কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে এটা পুরোটাই সাজানো হয়েছে এককভাবে মার্কিন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এই চুক্তির সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি হলো পোশাক রপ্তানির বিপরীতে তুলা কেনার শর্তটি। প্রচার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তুলা কিনলে বাংলাদেশের গার্মেন্টস পণ্য বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করবে, কিন্তু বাস্তবতা হলো তথ্য বলছে বাংলাদেশ সাধারণত ভারত বা আফ্রিকার মতো দেশগুলো থেকে সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে তুলা আমদানি করে, যা দিয়ে দেশের প্রায় 80% স্পিনিং মিল চলে। যুক্তরাষ্ট্রের তুলার দাম অনেক বেশি এবং আসতেও 1.5 মাসের মতো সময় লাগে। বাংলাদেশ তার মোট পোশাকের মাত্র 18 থেকে 20% আমেরিকায় রপ্তানি করে, অথচ এই শর্ত মানতে গিয়ে বাংলাদেশকে প্রায় 100% মার্কিন তুলার উপর নির্ভর করতে বাধ্য করা হতে পারে। এতে পোশাক উৎপাদনের খরচ এতটাই বেড়ে যাবে যে বিশ্ববাজারে বাংলাদেশ তার প্রতিযোগিতার সক্ষমতা হারাবে এবং পুরো গার্মেন্টস খাত এক গভীর সংকটে নিপাতিত হবে। এই চুক্তির ফলে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় পদে পদে হিমশিম খেতে হবে বলে মত অনেকের। অর্থনীতি, কৃষি, প্রযুক্তি এবং পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে হাত পা বাঁধা অবস্থায় একটি সার্বভৌম সরকার কিভাবে কাজ করবে তা এক বিরাট প্রশ্ন। চুক্তিটি বাতিল বা পর্যালোচনা করার মতো রাজনৈতিক সাহস দেখানো অত্যন্ত কঠিন, কারণ তৃতীয় বিশ্বের কোনো সরকার প্রধান যখন আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দাঁড়ান, তখন তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা ইতিহাসের পাতা ঘাটলেই দেখা যায়। গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকারকে সাধারণ মানুষ সংস্কার ও দেশের মঙ্গলের জন্য সমর্থন দিয়েছিল, তারা কার্যত আন্তর্জাতিক লবিস্টের মতো আচরণ করে দেশের স্বার্থকে বিশ্ববাজারে সস্তায় বিকিয়ে দিয়ে বিদায় নিয়েছে, এমন আওয়াজই শোনা যাচ্ছে কান পাতলে। এই ভয়াবহ চুক্তির গ্যারাকল থেকে দেশ কিভাবে বের হবে তা নিয়ে শঙ্কা ছাড়া আর কিছুই বলার নেই। বাংলাদেশ কি এমন ক্ষতি করেছিল যে তারা এমন সর্বনাশা চুক্তি করে গেল, এমন প্রশ্ন উঠেছে জনপরিসরে।